নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষা তোমাদের সামনেই রয়েছে। তার জন্য তোমাদের সেরার সেরা বাছাই করা 30টি জিকে প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমাদের এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস হয়ে আসছে। সমস্ত ক্লাসের লিঙ্ক বা তোমরা অ্যাভেলেবেল আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, প্লেলিস্ট আকারে রয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় ক্লাসটা হচ্ছে, অবশ্যই প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আজকে আমরা 8 নম্বর ক্লাস ডিসকাস করব তোমাদের সাথে। অবশ্যই ক্লাসটা ভালো লাগবে, কারণ অনেক ইনফরমেশন এবং পরীক্ষা রিলেটেড বা পরীক্ষার মতো করে তৈরি করা হয়েছে প্রশ্নপত্র। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করি। তো দেখে নেবো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন রয়েছে, ত্রিপিটক লেখা হয় কোন ভাষাতে? সঠিক উত্তরটা হবে এখানে অপশন এ, ত্রিপিটক লেখা হয় পালি ভাষাতে। চারটে অপশনের মধ্যে অপশন এ হয়ে গেল আমার সঠিক উত্তর। তোমরা যদি অ্যান্সার পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানবে, তাহলে তোমাদের রিভিশনটাও হয়ে যাবে। দেখো, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থর নাম হচ্ছে ত্রিপিটক, এবং ত্রিপিটককে তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। ত্রিপিটক পালি ভাষায় লেখা হয় এবং বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ পালি ভাষায় ধর্মমত প্রচার করেছিলেন। তো পালি ত্রিপিটক ভাষায় লেখা, এটা একটা বইটা দেখতে পাচ্ছ। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, লোথাল হচ্ছে ধান চাষের সাথে যুক্ত। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, 1957 সালে এস আর রাও লোথাল স্থানটির আবিষ্কর্তা অর্থাৎ আবিষ্কার করেন। তো এটা লোথাল হবে, প্রত্যেকে এটা লোথাল হবে। ঠিক আছে, লোথাল। আচ্ছা, লোথাল বিশ্বের প্রাচীনতম বন্দর, গুজরাটে অবস্থিত। লোথালে জাহাজের ছবিযুক্ত সিল পাওয়া গেছে। এরপরে তোমাদের এখানে আর দুটো পয়েন্ট বলে দিচ্ছি, লিখে নাও। বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছিল মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ, এবং মহেঞ্জোদারোতে আর একটি জিনিস পাওয়া গিয়েছিল, সেটির নাম হচ্ছে বৃহত্তম যে গ্রেনারি বা শস্যাগার, সেটা মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছিল। তো এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছেন কে? তো ডান দিকে না ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি বলেছেন, ইংরেজ। তো যদি তোমরা প্রত্যেকে চিনতে পারো অবশ্যই কমেন্ট করে বলো। দেখো, ইনি হচ্ছেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন বলেছিলেন যে মাইক্রোস্কোপিক মাইনরিটি কংগ্রেসকে উল্লেখ করেছিলেন। তো জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছেন লর্ড ডাফরিন। অপশন বি হবে সঠিক উত্তর। জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন মন্তব্য রয়েছে, তো সেইগুলো একটু আমরা এখন দেখে নেব। দেখো, কংগ্রেসের দল সম্পর্কে বিভিন্ন মন্তব্য, যেরকম কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধকের সাথে তুলনা করেছেন হিউম, বা সেফটি ভালভের সাথে তুলনা করেছেন অ্যালান অক্টাভিয়ান হিউম। জিন্না কংগ্রেসকে ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা বলে উল্লেখ করেছেন। কংগ্রেসের শান্তিপূর্ণ ও স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন লর্ড কার্জন। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। এইটাও কিন্তু পরীক্ষাতে রিপিট হয়। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলেছেন অরবিন্দ ঘোষ। অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হলো কংগ্রেসি আন্দোলন, এটা বলেছেন থিওডোর বেক এবং সৈয়দ আহমেদ। নেক্সট, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় দেখো কবে? জাতীয় কংগ্রেসের গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সময় এস্টাবলিশড হয়, এবং অলান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন। এবং প্রথম সম্মেলন আয়োজিত হয় 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ডব্লিউসি ব্যানার্জির নেতৃত্বে। প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন এনি বেসান্ত, এবং প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন কে? বদরুদ্দিন তৈয়বজি। এবং 1929 সালে জাতীয় কংগ্রেসের জওহরলাল নেহরু সভাপতি হয়েছিলেন। সেই সময় কি হয়েছিল? সেই সময় 1930 সালে ভারতের স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। প্রথম পতাকা, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয় বলে ঘোষণা করা হয়। 1938 সালে সুভাষচন্দ্র বসু হরিপুরাতে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়। তারপরে 1939 সালে সুভাষচন্দ্র বসু আবার নির্বাচিত এবং জয়লাভ করে, কিন্তু পট্টবি সীতারামাইয়া গান্ধী মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে ছিলেন, এবং গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর মত পার্থক্য দেখা দেয়, যার ফলে তিনি কিন্তু কংগ্রেস ত্যাগ করলেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। চলো, অনেকগুলো প্রশ্ন এবং এক্সপ্লেনেশন দেখে নিলাম। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা দেখি ভারতবর্ষের সেন্সাস 2011, সেই সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা হচ্ছে 121,01,93,422 জন, এবং সেখানকার লিঙ্গ অনুপাত মানে ভারতের যদি আমরা দেখি যে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সব থেকে কম, তাহলে সেটি হয়ে যাবে আমাদের হরিয়ানা রাজ্য, 876 জন বিশিষ্ট, এবং সব থেকে বেশি রয়েছে কেরালাতে, এটাও কিন্তু প্রশ্ন হয়।
এইখানে তোমরা আর দুটো পয়েন্ট মনে রাখো, ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় সব থেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে, তো এটা হবে দার্জিলিং জেলায় ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে। এটাও কিন্তু প্রত্যেকে মনে রেখো, দার্জিলিং এ সব থেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে দার্জিলিং জেলায়, এবং কলকাতা জেলায় সব থেকে কম লিঙ্গ অনুপাত। কোথায়? কলকাতায়। এটা কিন্তু মনে রেখো, কলকাতায় সব থেকে কম লিঙ্গ অনুপাত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গম স্থল কোনটি? ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গম স্থল কোনটি? সঠিক উত্তরটা হয়ে যাবে দেবপ্রয়াগ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা এসে মিলিত হয়েছে। এরপরে এখান থেকে আরো তিনটে প্রশ্ন হয়, দেখো রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, এগুলো। তো রুদ্রপ্রয়াগ অলকানন্দা এবং মন্দাকিনীর মিলনস্থল, অলকানন্দা এবং পিন্ডারের সাথে মিলিত হয়েছে কর্ণপ্রয়াগে, আর দেবপ্রয়াগ, ভাগীরথী, অলকানন্দা। এই চারটে বা তিনটে পয়েন্ট তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্যই, শুধুমাত্র ডাব্লিউপি কেপি নয়, এসআই হোক বা কনস্টেবল হোক বা আবগারি দপ্তরের পরীক্ষা বা তোমরা পিএসসি এর যে কোনো এক্সাম দিতে যাচ্ছ না কেন, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ক্লাসটা ভালো লাগছে প্রত্যেকের? বলো লাগছে তো, হ্যাঁ কি না বলো একবার। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটি কোনটি? তো যদি ডান দিকের ছবিটায় বা ম্যাপটায় আমরা লক্ষ্য করি, দেখো ভারতের মাঝখান দিয়ে এই যে রেখাটা দেখতে পাচ্ছ এখানে গিয়েছে, তো এটার নাম কি তোমাকে বলতে হবে। সঠিক উত্তরটা হবে ট্রপিক অফ ক্যান্সার। তো এখানে ইংলিশে তো নেই, তো ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা, অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? তো তোমরা প্রত্যেকে লিখে নাও, ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। 8টি রাজ্যের নামগুলো বলে দিচ্ছি, সেটাও লিখে নাও। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, মিজোরাম, মোট 8টি রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার কিন্তু গেছে। আচ্ছা, ট্রপিক অফ ক্যান্সারকে ওয়েস্ট বেঙ্গলের কোন নদী দুবার ক্রস করেছে বা কেটেছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে। তো রিভার মাহি, এটাও লিখে নাও প্রত্যেকে। এই যে আমি তোমাদের এক্সট্রা নোটগুলো দিচ্ছি, এই নোটগুলোই ডিয়ার স্টুডেন্ট তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, কারণ দেখো তুমি পরীক্ষায় জানো না কি প্রশ্ন করবে। আমি এক্সট্রা তোমাদের পরীক্ষায় আসার মতো অনেক ইনফরমেশন প্রোভাইড করছি, যেগুলো এক্সামে আসতে পারে এবং পরীক্ষায় বিগত বছরে এসছে, ঠিক সেই টাইপের প্রশ্ন বা তোমাদের অ্যানালাইসিস করতে হবে এইভাবে। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? তো আসামের ডিগবয়ে অবস্থিত ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এরপরে যদি আমরা দেখি, এখানে দেখো ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার দেখলাম আমরা আসামের ডিগবয়, এবং ভারতের বৃহত্তম তৈল শোধনাগার, এটাও পরীক্ষায় আসতে পারে, বোম্বে হাই, এটা লিখে নাও প্রত্যেকে। ভারতের প্রথম তৈল শোধনাগার হলো আসামের ডিগবয়, যেটা 1880 সালে আবিষ্কৃত হয় এবং 1901 সালে তৈল শোধনাগার করা হয়। প্রথম তৈল কোম্পানি হলো আসাম অয়েল কোম্পানি, যেটা AOL সংক্ষেপে পরিচিত। এটাও তোমাদের প্রশ্ন হতে পারে। তো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর, গুজরাট। বোম্বে হাই ভারতের বৃহত্তম তৈল খনি বা তৈল শোধনাগার বলেছি কি জামনগর। তো দেখো পয়েন্ট তোমাদের কিন্তু আলাদা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ভারতের বৃহত্তম তৈল খনি বলেছি, কোনটা হবে? বোম্বে হাই। কিন্তু তৈল শোধনাগার কোনটা, ওয়েল রিফাইনারি প্ল্যান্ট কোনটা, সেটা জামনগর। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, এইভাবে মনে রাখো। আসামের একটা ফেমাস রয়েছে তৈল শোধনাগার, যার নাম হচ্ছে নুমালিগড়। বিহারের বারাউনি অন্যতম তৈল শোধনাগার, অন্ধ্রপ্রদেশের তাতিপাকা। তোমাকে দিতে পারি যে বারাউনি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত, তুমি পারবে না তখন, কারণ তোমার জানা নেই। তো তুমি ক্লাসটা দেখে নাও, ভালো করে নোট ডাউন করে নাও, পরীক্ষার আগে বারবার রিভিশন করো, একটা খাতা বানাও আমার জন্য, সেই খাতাতে সুন্দরভাবে ইনফরমেশনগুলো লিখে রাখো, বারবার কুইকলি রিভিশন করো, মনে থেকে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটা হবে চুখা জলবিদ্যুৎ প্রকল্প ভুটানে অবস্থিত। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা কোন ধারাতে রয়েছে? তো এটা 72 নম্বর আর্টিকেলে রয়েছে। ভারতের সংবিধানের 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমতা রয়েছে যে কোনো ব্যক্তিকে তিনি কিন্তু ক্ষমা করতে পারেন, এমনকি ডেথ সেন্টেন্স থেকেও। তো 5 ধরনের পার্ডেনিং পাওয়ার রয়েছে রাষ্ট্রপতির ভারতে, এবং 72 নম্বর আর্টিকেলে মেনশন করেছে এই 5 ধরনের পাওয়ার কি কি? পার্ডন বা ক্ষমা করে দেওয়া একেবারে, রেপ্রাইভ বা সাময়িক শাস্তি থেকে বিরত রাখা, রেসপাইট বা কম শ্রমমূলক শাস্তি প্রদান করা, এবং রেমিটেন্স, রেমিট নট রেমিটেন্স, শাস্তির সময়কাল কমানো, এবং কমিউট বা কঠোর শাস্তিকে সাধারণ শাস্তিতে রূপান্তরে। 5টি জিনিস বারবার তোমরা কিন্তু পড়ে নাও, তোমাদের হয়ে যাবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। দেখো আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি সমস্ত কোশ্চেন রেখেছি এখানে। প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছেন?
প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছেন? সঠিক উত্তরটা হয়ে যাবে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে এম মুন্সি। অপশন এ হবে সঠিক উত্তর। এছাড়াও আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বিভিন্ন মন্তব্য বিভিন্ন ব্যক্তি করেছেন, যেরকম কি টু দ্য কনস্টিটিউশন বলেছেন আর্নেস্ট বার্কার। তো প্রত্যেকে বলো, কি টু দ্য কনস্টিটিউশন বলেছেন আর্নেস্ট বার্কার। পালকিবালা বলছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব বলছেন সোল অফ দ্য কনস্টিটিউশন। কে মুন্সি বলছেন পলিটিক্যাল হরোস্কোপ। নেক্সট প্রশ্ন, রাজামান্নার কমিটি বা রাজমান্নার কমিটি কোন বিষয়টির সাথে সম্পর্ক যুক্ত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল এবং স্টেটের যে ইকোনমিক ব্যাপার, অর্থাৎ কেন্দ্র রাজ্যের যে অর্থনৈতিক সম্পর্ক, সেই বিষয়টির সাথে যুক্ত রাজমান্নার কমিশন। এটা 1971 সালে এস্টাবলিশ হয়, অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে সুপারিশ করে। যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটা হবে 25শে জানুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো জাতীয় ভোটার দিবস পালন করা হয় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 1950 সালের 29শে জানুয়ারি। ওকে, 25শে জানুয়ারি এটা হবে, সরি 25শে জানুয়ারি, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। নেক্সট তোমাদের সায়েন্স থেকে প্রশ্ন, সমুদ্রের জল ডিস্যালিনেশনের সময় নিম্নলিখিত কোনটি জড়িত? তো সমুদ্র জলকে যখন আমরা লবণাক্ত থেকে বাদ দেব, সেই যে প্রসেস, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে রিভার্স অসমোসিস। অপশন বি হবে সঠিক উত্তর। এই প্রক্রিয়ায় সমুদ্রের জল ডিস্যালিনেশন করা হয়। ওকে, সমুদ্রের জল থেকে বিশুদ্ধ জল পাওয়ার জন্য রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রাবণ পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদটি ফলবিহীন বীজ উৎপন্ন করে? আলমন্ড, বাদাম, আখ, সাইকাস। সঠিক উত্তরটা হবে অপশন ডি, সাইকাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভরবেগ এর একক কোনটি? ভরবেগ এর একক হচ্ছে কেজি এমএস টু দি পাওয়ার -1। অপশন বি হবে সঠিক উত্তর। ভরবেগ মানে কি? মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি এম ইন্টু ভি, এটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। ওকে, দেখো এখানে কিছু ইউনিট আমি দিয়েছি তোমাদের, ভৌত বিজ্ঞান থেকে এই ধরনের প্রশ্ন হয় সায়েন্সের। সরল কোণের মান বা প্লেন এঙ্গেল যেটাকে আমরা বলি সেটা হচ্ছে রেডিয়ান, এবং কঠিন কোণের মান বা সলিড অ্যাঙ্গেল এটাও পরীক্ষাতে এসছে স্টেরেডিয়ান, যেটা সংক্ষেপে আমরা এস আর লিখি স্টেরেডিয়ানকে, এবং রেডিয়ানকে আর এন, ঠিক আছে, লিখে থাকি আমরা। হার্জ, হার্জ কিসের একক? হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। আলোকবর্ষ, লাইট ইয়ার কিসের একক? দৈর্ঘ্যের একক। এটা আমরা মহাকাশী দূরত্ব পরিমাপের জন্য ইউজ করে থাকি। চাপের একক নিউটন পার বর্গমিটার। শব্দের একক ডেসিবেল। ওকে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন, একটি গাড়ি খুব দ্রুত গতিতে চলছে, তার মধ্যে কোন শক্তি রয়েছে? আ কার ইজ মুভিং ভেরি ফাস্ট, এবং তার মধ্যে হুইচ এনার্জি ইজ পজেসেস। তো এটা তোমাকে অ্যান্সার করতে হবে, এটা আরআরবির কোয়েশ্চেন, রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশও আসতে পারে এই ধরনের প্রশ্ন, না আসার কিছু নেই, খুবই ইজি কোয়েশ্চেন। তো এর মধ্যে স্থিতিশক্তি বা কাইনেটিক এনার্জি রয়েছে। তোমাদের যদি কাইনেটিক এনার্জি বা স্থিতিশক্তির উদাহরণ দিতে বলা হয়, ধরো একটা বাঁধে জল আটকে আছে, তো সেই বিষয়টা কিন্তু স্থিতিশক্তির উদাহরণ, তাই তো। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সেমি কন্ডাক্টরের উদাহরণ? সেমি কন্ডাক্টরের উদাহরণ বা অর্ধপরিবাহীর উদাহরণ। সঠিক উত্তরটা হবে জার্মেনিয়াম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে কাঠ রয়েছে, প্লাস্টিক রয়েছে, এগুলো কি? কাঠ এবং প্লাস্টিক এগুলো তো ইনসুলেটর, তাই তো। এগুলো তো তোমাদের কন্ডাক্টরও নয়, সেমি কন্ডাক্টরও নয়। ওকে, তো দেখো অন্যান্য অর্ধপরিবাহী হচ্ছে যেমন সেমি কন্ডাক্টর, যদি আমরা এক্সাম্পল দেখি সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড সেমি কন্ডাক্টরের উদাহরণ। কাঠ হচ্ছে একটি ইনসুলেটর এবং গ্রাফাইট একটি খুব ভালো ইলেকট্রিক পরিবাহী। চলো নেক্সট কোয়েশ্চেন, শিবকুমার শর্মা নিচের কোন ক্ষেত্রে জড়িত? পণ্ডিত শিবকুমার শর্মা ইনি সন্তুর বাদক। অপশন এ হবে সঠিক উত্তর। তো কে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত, এটা অনেক সময় পরীক্ষায় আসে, প্রত্যেকে লিখে নাও। শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কে? শরৎ, প্রত্যেকে লিখে নাও। ওস্তাদ আমজাদ আলী খান শরৎ। ওস্তাদ
আমজাদ আলী খান শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তাই তো? চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। বিখ্যাত বই দ্য ডটার অফ দ্য ইস্ট কে লিখেছেন? দ্য ডটার অফ দ্য ইস্ট লিখেছেন, সঠিক উত্তরটা হবে বেনজির ভুট্টো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে বেনজির ভুট্টোর যুদ্ধের একটি বিশদ চিত্র এই আত্মজীবনীতে বর্ণনা করেছেন ডটার অফ দ্য ইস্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। টিপ্পনী কোথাকার লোকনৃত্য? তো সঠিক উত্তরটা আমরা নেব, টিপ্পনী হচ্ছে গুজরাটের লোকনৃত্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলো আমরা একটু দেখবো এখানে, যেরকম কর্ণাটক রাজ্যে রয়েছে ইয়াক্সাগান, হুত্তারি, সুগ্গি, কুনিথা, করাগা। এইখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের এই কুনিথা এবং এই ইয়াক্সাগান, এটা কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো কেরালার অট্টামতুল্লাল কাইকোট্টাকিল। মহারাষ্ট্রের লাবনি ভেরি ফেমাস, এটা কিন্তু আসে পরীক্ষাতে। নাকাটা, কলি, লেজিম, গাফা, দহিকাল, দশাবতার, এগুলো মহারাষ্ট্রে। এছাড়া গুড়ি পাওয়া রয়েছে উৎসব। নেক্সট মধ্যপ্রদেশের জাওরা, মটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গিড্ডা নাচ, সেলভাদনি। তো এই ফুলপাতি এটা আসে, আর হচ্ছে মটকি আসে মধ্যপ্রদেশের বেশিরভাগ। পরবর্তী প্রশ্ন, জাতীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটা হবে হরিয়ানার কর্নাল বা কুর্নুলে অবস্থিত এই দুগ্ধ গবেষণাগার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন গবেষণাগার যদি আমরা দেখি একটু, এখানে দেখব যে ভারতের কৃষি গবেষণাগার এটা নতুন দিল্লিতে অবস্থিত। কেন্দ্রীয় ধান গবেষণাগার এটা কটকে অবস্থিত। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলাতে অবস্থিত। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুরে অবস্থিত। কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজামুন্দি। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার নিউ দিল্লি। জাতীয় চিনি গবেষণাগার কানপুরে এবং ভারতীয় লাক্ষা গবেষণাগার রাঁচিতে অবস্থিত। জাতীয় দুগ্ধ গবেষণাগার কার্নালে অবস্থিত। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার ধানবাদে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এখানে দুবার অফ হয়েছে, একবার হবে। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হলেন নীরদ সি চৌধুরী। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা হলেন কে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ চরিত্রটি স্রষ্টা। এছাড়াও আরো তোমাদের বাংলা সাহিত্যের প্রশ্ন এইভাবে হয়, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে, ঋজুদাস স্রষ্টাকে, ননীদাস স্রষ্টাকে। তো ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব গুহর ঋজুদা এবং মতি নন্দীর ননীদা। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কক্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? বোট রেসিং, বক্সিং, গলফ নাকি ব্যাডমিন্টন? তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের এখানে বোট রেসিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডান দিকে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোট রেসিং। এছাড়া আরেকটা ফেমাস তোমাদের জিজ্ঞেস করে ফুটবলের সাথে যুক্ত বিভিন্ন শব্দগুলো দেখে নাও। কিক অফ, গোল, কর্নার, ট্র্যাপিং, হেডিং, ফাউল, হলুদ কার্ড, রেড কার্ড, এগুলো। নেক্সট কোয়েশ্চেন, ঠাকুমার ঝুলি বইটি কে লিখেছেন? ঠাকুমার ঝুলি বইটি কে লিখেছেন? সঠিক উত্তরটা আমরা নেব। দেখছো দক্ষিণারঞ্জন মজুমদারের লেখা ঠাকুমার ঝুলি। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, লোহরি উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া ভেরি ফেমাস কোয়েশ্চেন এখান থেকে হয়, এটা পাঞ্জাবে হয়ে থাকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ভারতের বিভিন্ন উৎসবগুলো একটু দেখে নাও যে সমস্ত রাজ্যে হয়। সো সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি দিয়েছি এখানে, নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল বহুবার এসছে পরীক্ষাতে, মেঘালয়ের ওয়াংলা ফেস্টিভ্যাল, তামিলনাড়ু জাল্লিকাট্টু পোঙ্গাল, পাঞ্জাবের বৈশাখী এবং লহরি, আর অন্ধ্রপ্রদেশের উগাড়ি, তেলেঙ্গানার বোনালু। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি বা এই গাছটি কোন রাজ্যের জাতীয় বৃক্ষ বলতে হবে, বা তোমাকে কোয়েশ্চেনটা এইভাবে করতে পারে, ওয়েস্ট বেঙ্গলের জাতীয় বৃক্ষ কোনটি? সঠিক উত্তর হবে এই গাছটা কি দেখতে পাচ্ছ, ছাতিম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে এক নজরে আমরা বিভিন্ন তথ্য দেখব, যেরকম ওয়েস্ট বেঙ্গলের রাজ্য প্রাণী কোনটা? মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত বছরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো সাদা গলাযুক্ত মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি বা নাইট ফ্লাওয়ার জেসমিন। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো বাংলার মাটি বাংলার জল। 2023 ডিসেম্বরে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের রাজ্য দিবস হলো পয়লা বৈশাখ, এটাও কিন্তু পরীক্ষাতে এখন পড়ছে। এবং পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয়, তোমরা পুলিশের পরীক্ষা দিচ্ছ অবশ্যই জানতে হবে 1 সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের শহীদ দিবস পালন করা হয় 21 জুলাই। ওকে, তো এই ধরনের ইনফরমেশন তোমাদের জানতে হবে। এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গলে খেলা দিবস পালন করা হয়, খেলা হবে দিবস 16 আগস্ট, এবং কন্যাশ্রী দিবসটা পরীক্ষাতে আসে 14 আগস্ট। প্রতি বছর কন্যাশ্রী দিবস পালন করা হয়ে আসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? কারেন্ট অ্যাফেয়ার্সে চলে এলাম আমরা। 2024 ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ার র্যাঙ্ক যদি দেখি হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে, তো সেটা হয়ে যাবে 82। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, ক্রিস্টেন মিচেল কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন? তো ইনি হচ্ছেন ক্রিস্টেন মিচেল, ইনি শপথ নিয়েছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে। এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তালিন এবং এস্তোনিয়ার মুদ্রা দা ইউরো, এবং ইউরোপ মহাদেশের একটি দেশ হলো এস্তোনিয়া। তো দেখো প্রত্যেকটি পয়েন্ট তোমাদের সে যে কোনো সাবজেক্ট হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, বিজ্ঞান, সমস্ত জায়গায় আমরা ইম্পর্টেন্ট যে সমস্ত ফ্যাক্ট রয়েছে সেইগুলো এক্সট্রা নোট প্রোভাইড করছি। পরবর্তী প্রশ্ন, COP29 ক্লাইমেট সামিট কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকে মনে রাখবে ভাই। ঠিক আছে, COP29 এবারে হবে কোথায়? এবারে হবে হচ্ছে আজারবাইজানের বাকুতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগের বারে হয়েছিল ইউএই তে COP28, এটা লিখে নাও প্রত্যেকে। COP28 এটা হয়েছিল ইউএই তে, ইউনাইটেড আরব এমিরেট, সৌদি আরবে। এবং COP30 এটা হবে ব্রাজিলে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখবো আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 হবে। 3টে প্রশ্ন এখান থেকে পেয়ে গেলে। চলো পরবর্তী প্রশ্ন, কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছে? তো সঠিক উত্তরটা আমরা নেব এখানে। সঠিক উত্তর 25শে জুন। দেখতে পাচ্ছ এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে ঘোষণা করা হবে বলে ঘোষণা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। কারণ 1975 সালে যেভাবে 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা ভারতীয় গণতন্ত্রের আত্মাকে হত্যা করেছিলেন, সেই বিষয় সম্পর্কে রিসেন্টলি পার্লামেন্টে উঠে এসেছে। এটা আমার কথা নয়, সংবিধান হত্যা দিবস পালন করা হবে দেশে 25শে জুন তারিখটিকে। ঠিক আছে, চলো এই হচ্ছে আজকের ক্লাসের সমস্ত প্রশ্ন তোমাদের সাথে ডিসকাস করলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ভালো লাগে ভালো বলবে, না লাগলে খারাপ বলবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু মাতরম, জয় হিন্দ। আর হ্যাঁ, তোমরা এই সমস্ত ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে।